লেখিকা মহুয়া রায়ের শেষ প্রশ্নের উত্তর। ছবিটা হঠাৎ খুঁজে পেয়েছে অদিতি। অদিতির কৈশোরের 20-তে সবে যৌবন দল মেলেছে। আজ অদিতির 20 বছরের জন্মদিন, আর আজই স্নান সেরে মায়ের সেই চন্দন রঙের জমিতে লাল পাড় রেশম শাড়িটা পরবে মনে করে মায়ের আলমারি থেকে সেখানা বের করতে গিয়ে কবেকার পুরনো প্রায় হলুদ হয়ে যাওয়া ছবিটা পেল অদিতি। স্থির দৃষ্টিতে দেখছে ছবিটি অদিতি। একদার এক সুখী পরিবারের ছবি, অদিতিদের পরিবার। একটি দীর্ঘ নিঃশ্বাস পড়ল অদিতি নামের মেয়েটির। আজ তার জন্মদিন। আজ তো অদিতির জীবনের সবচেয়ে আনন্দের দিন। আজ কেন তবুও এমন আচমকা দীর্ঘশ্বাস ত্যাগ করতে হলো অদিতিকে কোনো একটি পুরনো ছবিতে চোখ রেখে? আসলে এমন যে হলো তার কারণ বোধহয় এই ক্ষণটি যে অদিতির জীবনে আসবে তা নিশ্চিত অদিতির জন্ম মুহূর্তে তার বিধিলিপি রচনাকালে নিয়তি দেবী নির্দিষ্ট করে দিয়েছিলেন আজ থেকে ঠিক 20 বছর আগে। তা না হলে আজই কেন ছবিটি অদিতির হাতে পড়বে? অদিতির মা অনামিকা মেয়ের জন্য পায়েস রাঁধছেন। মেয়ে ছবিখানা হাতে ধরে শটান হাজির মায়ের সামনে। তারপর ছবিটি মায়ের হাতে দিয়ে অবশ্যম্ভাবী প্রশ্ন, মা, তোমাকে তো চিনতে পারছি, আমার সুন্দরী মা। এই ক্ষুদেটা যে আমি তাও চিনলাম, কিন্তু আমাকে কোলে নিয়ে হাসছেন উনি কে মা? অদিতির প্রশ্নে কি কণাটুকু ক্ষোভের ছায়া পড়ল? অনামিকার মনে প্রশ্নটা জেগে উঠেই মিলিয়ে গেল। বরং এক চরম অসহায়তা অনামিকার মনকে মুহূর্তে গ্রাস করল। অসহায়তা নাকি ভয়? না, অনামিকার এখন নিজের মন পড়ার সময় নেই। সামনেই তার আত্মজা। সে এ জগতের কঠিনতম প্রশ্নটি নিয়ে অনামিকার সামনে দাঁড়িয়ে। কি উত্তর দেবে অনামিকা? এত সহজ উত্তর যে প্রশ্নের, তাকেই যে সে কঠিন বানিয়ে রেখেছে। অদিতির 1 বছর বয়সকাল পার হতে না হতেই, ঠিক যেদিন এমন সুন্দর পারিবারিক ছবিটি তোলা হয়েছিল তার মাত্র কয়েকটা দিন পর থেকেই তো অনামিকার সুখের জীবনটা তছনছ হয়ে গেছিল। আর তারপর থেকে ক্রমাগত সে চেষ্টা করে গেছে তার কন্যার মন থেকে ওই পুরুষটির ছায়াটুকু মুছে ফেলতে। তাই কি এই মুহূর্তে অনামিকা মেয়ের প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না? না, অদিতি মায়ের উত্তর পাওয়ার অপেক্ষা না করে সম্পূর্ণ নিশ্চিত ভঙ্গিতে বলল, আমি বুঝতে পেরেছি উনি কে। একটু থেমে বোধহয় তার দীর্ঘমেয়াদী অভিমানের সবটুকুকে স্বরে ঢেলে বলল, আমার বাবা, হুবহু আমার মুখ বাবার। আমার মতো কোকড়া চুল, আমার মতো লম্বা, আমার মতো। শেষ করতে পারল না অদিতি তার নিজের সাথে বাবার চেহারার মিল খোঁজার কাজটা। মুখ থেকে ছিটকে এলো তীরের মতো প্রশ্নগুলো। বারংবার স্বরবিদ্ধ হলো যেন অনামিকা। কিন্তু মা, তুমি যে বলেছিলে আমি জন্মানোর কিছুদিন আগেই বাবা নিরুদ্দেশ হয়েছিল, অনেক চেষ্টা করে তার আর সন্ধান পাওনি তুমি। তাহলে আমি বাবার কোলে এলাম কি করে? মা, কোনো জবাব দিচ্ছ না কেন? কি করবে অনামিকা? যাকে এতদিন মেয়ের চোখের আড়াল করতে তিল তিল করে মিথ্যের পাহাড় গড়েছিল অনামিকা, যার সম্বন্ধে মেয়ে কিচ্ছু জানতে না পারে, যার ছায়াটুকু পর্যন্ত অদিতির জীবনে না পড়ে, সেই জন্য অনামিকা যে স্বেচ্ছায় ত্যাগ করেছিল চেনা পৃথিবীর সংস্রব। নিজের শহর ছেড়ে চলে এসেছিল অনেক দূরে অন্য এক শহরে, আর কন্যাকে অবগত করেছিল এই মাত্র যে অনামিকা আর অদিতির কোনো আত্মীয় নেই, পরিবার নেই, পূর্বপুরুষ স্বজন কেউ কোথাও নেই। সেসব যে এক লহমায় মিথ্যা প্রমাণ করে ছাড়ল ওই ছবিটা। নিজেকে কঠোর শাস্তি দিতে ইচ্ছা করছে অনামিকার। সবই তো ত্যাগ করেছে সে কন্যার জীবন থেকে তার বাবাকে আড়াল করতে। তবে কেন কেন ওই ছবিটাকেও সে ত্যাগ করতে পারল না? কেন পারেনি সে তাদের সেই মরে হেজে যাওয়া অতীতের এক হাসি খুশি মুহূর্তকে চিরস্থায়ী করে রাখা ওই ছবিটা? কিসের লোভে? মেয়ের অনুপস্থিতিতে আলমারির কাপড়ের ভাঁজ থেকে বের করে দেখার লোভে? তার জীবনের সামান্যতম সুখের মুহূর্তগুলোকে ছুঁয়ে দেখার জন্য
এত লোভ অনামিকার? এখন কি করবে সে? কি উত্তর দেবে মেয়েকে? মায়ের সাজানো কথা, মায়ের মিথ্যা রচনা তো একবার হাতে নাতে ধরে ফেলল মেয়ে। এবার সত্যি কথাটা বললে বিশ্বাস করবে তো সে? অতীতের এই টুকরো স্মৃতিটুকু লোভে পড়ে বাঁচিয়ে রাখলো যদি, তবে কেন আরেকটু সাবধানী হলো না অনামিকা? পায়েসটা আবার ধরা না লাগে। অনামিকা মনের জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। বলতে হবে, হ্যাঁ এবার বলতে হবে। মেয়ের দিকে তাকালো অনামিকা। অদিতির স্খলিত স্বর, মা কি এমন হয়েছিল আমাদের জীবনে যে তুমি আমার কাছে বাবার অস্তিত্ব লুকিয়ে রেখেছ এতদিন? অনামিকা মেয়ের জন্মদিনের জন্য যত্ন করে রাধা পায়েসটা একটা বাটিতে তুলল। মেয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে যত দূর সম্ভব স্বাভাবিক স্বরে বলল, কিরে খুকু, গতকাল থেকে তো মাথা খাচ্ছিলি। জন্মদিনে নতুন পোশাক নয়, আমার সেই কবেকার পুরনো রেশমের শাড়িটা পরবি। তা যা, এখন পরে আয় শাড়িটা। পায়েসটা ততক্ষণে জুড়োক। অদিতির মনে কিশোরীর মনও নয় সম্পূর্ণ, আবার যুবতীর মনও নয় পুরোপুরি। ওর মনের গড়নে এখন তো ক্রমাগত ভাঙাচোরা হওয়ার কাল। কত বিচিত্র অনুভূতির সাড়া পায় ওর মন এখন। তবু অদিতি পরিপূর্ণ মননশীল মানুষের মতোই এই মুহূর্তে ঠিক বুঝল মেয়ের প্রশ্নের উত্তর দিতে মায়ের একটু সময়ের দরকার। তাই বোধ হয় সেই মুহূর্তে বিনা বাক্য ব্যয়ে ফিরে গেল নিজের ঘরে। তবে না, ওর মনোজগতে এমন ভয়ঙ্কর আলোড়ন সৃষ্টি হয়েছে যে বেচারার সাজার শখ ততক্ষণে অন্তর্হিত হয়েছে। ও চেয়ে থাকলো হাতে ধরা পুরনো ছবিটার দিকে। কতক্ষণ যে সেভাবেই বসে থাকলো অদিতি তা ওর খেয়ালে নেই। কেবল মনে জিজ্ঞাসা, কি এমন হয়েছিল যে শুধু বাবা মানুষটি নয়, বাবা শব্দটির পর্যন্ত ওর জীবনে কোনো অস্তিত্ব নেই? মনে করার চেষ্টা করলো অদিতি ও দাদু ঠাকুমা, কাকা পিসি জ্যাঠা গোত্রের কাউকে কখনো দেখেছে কিনা, কিংবা তাদের সংস্পর্শে এসেছে কিনা। না, দেখেনি। দেখবে কি করে? মা তো বলেছে বাবার কোনো ভাই বোন ছিল না। শৈশবে পিতৃহারা বাবার সাথে অদিতির মায়ের বিয়ের পর অদিতির ঠাকুমাও মারা গেছিলেন। আর যে সব দূর সম্পর্কের আত্মীয়রা ছিলেন বা আছেন, তাদের সাথে কোনোদিনই অদিতির মায়ের ঘনিষ্ঠতা হয়নি। তাই তো, কিন্তু মায়ের দিকের কোনো আত্মীয়কে দেখেনি কেন অদিতি এতদিন? সত্যিই তো, মা অদিতিকে বুঝিয়েছে মায়েরও মা বাবা, দাদা, ভাই, বোন, দিদি কেউ নেই। আর সরলমতি অদিতিও তাই বুঝে এসেছে এতদিন। এমন দুকুলহারা জীবন হয় কারো? কেন আমার বাবার কোনো ছবি দেখিনি আমি এতদিন? কই, এই প্রশ্নগুলো তো কোনোদিন জাগেনি মনে আজকের আগে। বোধহয় ছবিটা না পেলে হয়তো মনেও আসতো না কখনো। কিন্তু মা মিথ্যে বলল আমায় এতগুলো বছর। আর কার সম্বন্ধে? না, আমার বাবার সম্বন্ধে। কেন মা এমন করলে তুমি? প্রচণ্ড অভিমান ভরে অদিতি যখন এমনতর সব ভাবনায় হাবুডুবু খাচ্ছে, উত্তরহীন প্রশ্নেরা অদিতির চিত্তকে পাকে পাকে জড়িয়ে ধরছে, সেই সময় অনামিকা মেয়ের জন্মদিনের পায়েসের বাটি হাতে করে মেয়ের ঘরে এলো। আর এই প্রথম অদিতি জন্মদিনের দিন মায়ের অবাধ্য হলো। জেদি স্বরে মেয়ে ঘোষণা করল, যতক্ষণ না তুমি আমার কাছে স্পষ্ট করে বলবে কেন তুমি বলেছিলে আমার বাবা আমার জন্মের আগে নিরুদ্দেশ হয়ে যান, তার কোনো খোঁজ পাওয়া যায়নি, আর ততক্ষণ আমি দাঁতে কুটুটি কাটব না। অনামিকা তো জানে তাকে মুখ খুলতেই হবে এবার। মিথ্যের পর্দা দিয়ে সত্যকে চাপা দেওয়ার দিন শেষ হয়ে আসছে। কিন্তু যে সত্য মেয়ে জানবে তার বাবার সম্বন্ধে, তা কি সে সহ্য করতে পারবে? তবে উপায় তো নেই। ভাবতে ভাবতে পায়েসের বাটি নামিয়ে রেখে মেয়ের কাঁধে হাত রাখলো অনামিকা। বলল, বেশ, শোনো তবে, তোমার বাবা প্রশান্ত নন্দীর সাথে আমার ভালোবাসার খবর আমার আর তোমার বাবার বাড়িতে জানাজানি হতেই প্রচণ্ড গোলমাল বাঁধে দুই বাড়িতেই। নন্দীরা জমিদার বংশ, আমরা গরিব। ধরে নাও আমাদের জীবনের ওই পর্বটা ওই সিনেমায় যে আকছার দেখো, গরিবের মেয়ে বড়লোকের ছেলেকে নিয়ে বস্তা পচা গল্প, একেবারে সেরকমটি না হলেও অনেকাংশে সেরকম।
তোমার বাবার জাদরেল মা তার মেজ ছেলেকে জানিয়ে দিলেন স্পষ্ট যে আমার মতো গরিব আর হাবাতে ঘরের মেয়েকে বিয়ে করলে শুধু বাড়িতে থাকার অধিকার থেকে নয়, তোমার বাবাকে পারিবারিক ব্যবসার অধিকার থেকে বঞ্চিত করা হবে। ওদিকে যেই আমার বাবার কানে উঠল নন্দী বাড়ির মেজ ছেলে আমার পানি প্রার্থী, সঙ্গে সঙ্গে বাবা ঘোষণা করলেন নন্দীদের মতো ওই রকম জমিদারি রক্ত যার গায়ে, তাকে বিয়ে করলে আমাকে চিরদিন বাপের বাড়ির সাথে দূরত্ব রেখেই চলতে হবে। কারণ নন্দীদের রক্তে নৃশংসতার ইতিহাস লেখা আছে। যারা পুরুষানুক্রমে মদ মেয়ে মানুষে মজে থেকেছে তাদের পরবর্তী প্রজন্ম ভালো হতে পারে না। মা আমাকে ঘরে বন্ধ করে রাখতে চেয়েছিলেন। বাবা বললেন, ওরকম খাঁচায় বন্দি করে মেয়েকে তুমি আটকে রাখতে পারবে না। যদি সে নিজে উপলব্ধি না করে যে সে ভুল করতে চলেছে, তাহলে হাজার শিকলি দিয়ে বাঁধলেও মেয়ে সে শিকলি কেটে পালাবে। বরং ওর শুভ বুদ্ধি হোক এই প্রার্থনা করো। কিন্তু আমি তখন তোমার বাবার প্রেমে অন্ধ। সুতরাং দুজনেই বাড়ি ছাড়লাম। আমাদের যে সময় সাহায্য করেছিলেন তোমার বাবার এক বন্ধু সুধন্য বাবু, তিনিও মোটামুটি সম্পন্ন মানুষ, নিজের ব্যবসা ছিল। কেবলমাত্র বন্ধুত্বের খাতিরে তারই ব্যবসায় তোমার বাবাকে অংশীদার করে নিলেন। তোমার বাবাকে এজন্য একটি পয়সাও লগ্নি করতে হয়নি। আর টাকাই বা তোমার বাবার কাছে কোথায় তখন? তোমার বাবার ছিল ব্যবসা বুদ্ধি, সেটুকুকে মূলধন করে তোমার বাবা আর সুধন্যবাবুর কারবার চলতে লাগলো। বিয়ের পর 2 বছর খুব সুখে ছিলাম, কিন্তু দুঃখ যে কিছু কম ছিল আমাদের মনে তা নয়। কিন্তু আমার পরিবার আর তোমার বাবার পরিবার কিছুতেই আমাদের দুজনকে আশীর্বাদ করলেন না। সুতরাং 2 বাড়ির দরজা আমাদের জন্য যেমনকার বন্ধ হচ্ছিল তেমনই থাকলো। বিয়ের 3য় বছর তুমি এলে আমার পেটে। ততদিনে সুধন্যবাবুর আর তোমার বাবার ব্যবসা বেশ ফুলে ফেপে উঠেছে। তোমার বাবার ধারণা তিনি বন্ধুর ব্যবসার হাল ধরেছেন বলেই ব্যবসার উন্নতির গ্রাফ এত চড়চড় করে ঊর্ধ্বগামী হচ্ছে। সুধন্যবাবুও যে কথাটা অস্বীকার করতেন তা নয়, তবে প্রাথমিকভাবে সেই যে তিনি তোমার বাবাকে তার ব্যবসার 40% মালিক করেছিলেন, সেই অংশীদারিত্ব এবার নতুন করে নির্ধারিত হোক, এমনই ছিল তোমার বাবার বক্তব্য। তোমার বাবা সেই ব্যবসার অর্ধেকের মালিকানা দাবি করলেন। সুধন্যবাবু তোমার বাবার চাহিদা দেখে বিস্মিত হলেন। বললেন, তা কি করে হয়? দুজনের কিছু বচসা হলো বটে, তবে সুধন্যবাবু অতি ভদ্রলোক, বললেন, বেশ, আর 2 বছর যাক, তুমি ব্যবসায় কিছু অর্থ লগ্নি করো, তারপর না হয়। আমি তোমার বাবাকে বোঝাতাম, সুধন্যবাবু তোমার বন্ধু, হাজার হোক ব্যবসা তো তার। তোমাকে বিপদের দিনে সাহায্য করার তাগিদে শুধু নয়, তুমি তার কাছে কর্মচারী হয়ে থাকলে যে তা মানসিকভাবে তোমাকে আঘাত দেবে এই বিবেচনা করেই তো তিনি তোমাকে তার ব্যবসার অংশীদার করেছেন। তোমার বন্ধু তোমার সম্মানে আঘাত করবেন না বলেই তো তোমাকে অংশীদার করেছেন নিজের ব্যবসার। তোমার উচিত এটুকুতেই সন্তুষ্ট থাকা। তোমার বাবা আমাকে তেড়ে উঠতেন এই উচিত কথা শুনে, বলতেন, অনি, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি ব্যবসায় বিনিয়োগ করিনি, আমার ব্যবসা বুদ্ধি খাটিয়েছি বলেই না আজ সুধন্যর ব্যবসা রমরম করে চলছে। আমার ব্যবসা বুদ্ধি, আমার পরিশ্রম বিনিয়োগ করিনি আমি। আর তুমি নিজের স্বামীটির কিসে লাভ না ভেবে কিনা ওই সুধন্যর ভালোর জন্য ভাবছো? ও, বুঝেছি, এখন আর আমাকে ভালো লাগছে না তোমার। ওই অবিবাহিত টাকার পাহাড়ের মাথায় বসা সুধন্যকে মনে ধরেছে। তোমার বাবা দিন দিন অসহিষ্ণু, সন্দেহবাতিগ্রস্ত হয়ে উঠতে লাগলেন। এ সময়তেই তুমি আমার কোল জুড়ে এলে। ততদিনে আমার মা মারা গেছেন। আমার পরের 2 ভাই যমজোড়া, বাবা ওদের বিয়ে দিয়েছেন, দুজনেই স্কুলে পড়ায়। বাবা এরপর বেনারসে চলে যান তার গুরুদেবের আশ্রমে। তুমি জন্মানোর পর সাহস করে গেছিলাম বাপের বাড়িতে। একই শহরে থাকি, মায়ের মৃত্যুর খবর কানে এসেছিল, সেই সাথে এও কানে এসেছিল বাবা ভাইদের আদেশ দিয়েছেন মায়ের মৃত্যুর খবর পেয়ে আমি যদি ও বাড়িতে যাই, আমাকে যেন বাড়িতে প্রবেশাধিকার দেওয়া না হয়। যাইনি আমি। মায়ের কাজ করেছিলাম নিজের মতো করে, আমার ভাড়া বাড়ির উঠোনে বসে।
তারপর মায়ের মৃত্যুর বছর ঘুরতে দুই ভাইয়ের বিয়ে হলো 15 দিনের ব্যবধানে। তখনও আমাদের কেউ ডাকেনি, কিন্তু বাবার সংসার ত্যাগের খবরটা কানে আসতে খুকু তোমাকে কোলে নিয়ে ছুটলাম। দীর্ঘ 3.5 বছর পর বাপের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালাম। তবে ঢুকতে গিয়েই হতভম্ব হয়ে গেলাম। আমার দুই ভাইয়ের বউয়েরা প্রথমে চিনল না আমাকে, তারপর চিনতে পেরে বলল, তুমি কেন এসেছো এখানে? জানো না বাবা তোমাকে ত্যাগ করেছেন? তুমি তো যার পরনাই স্বার্থপর্গ। ওই নন্দী বাড়ির বউ হওয়ার আগে মনে পড়ল না তোমার বাবার এক খুড়তুতো বোনের সাথে নন্দীদের এক শরিকের ছেলের বিয়ে হয়েছিল 2 যুগ আগে? তোমাদের ওই পিসিকে ওরা গায়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মেরেছিল। জানো তো তুমি সেসব ঘটনা বলি, নাকি প্রেমের তাগিদে সব ভুলে গিয়ে ওই বাড়ির বউ হলে? ছি! সত্যি সেদিন তোকে কোলে নিয়ে ফিরতে ফিরতে মনে হয়েছিল কেন বিয়ে করলাম নন্দী বাড়ির ছেলেকে। আসলে ততদিনে তোমার বাবার প্রতি আমার অশ্রদ্ধা জন্মেছে। আমার চোখের সামনে তোমার বাবা কেমন ধীরে ধীরে পাল্টে যাচ্ছিলেন, ততদিনে বুঝতে পেরে গেছি তোমার বাবাকে লোভ গ্রাস করছে সম্পূর্ণ। অকৃতদার সুধন্যবাবুর ব্যবসার 16 আনা মালিক হওয়ার জন্য তার মাথা চাগার দিয়ে উঠেছে। সুধন্যবাবুকে নিয়ে আমাকে সন্দেহ করাটাও বাড়ছে বুঝে আমি ভদ্রলোককে ঘন ঘন আমাদের বাড়িতে আসতে নিষেধ করলাম। ভদ্রলোকের মনে কোনো পাপ ছিল না। বাড়িতে চাকর বাকর থাকলেও স্ত্রী তো ছিল না, যত্ন পেতেন না। চাকর ঠাকুর কেবল দায়িত্ব পালন করত শুধু। আর আমাদের বাড়িতে আসলে যে যত্নটুকু পেতেন ওটুকুর লোভেই আসতেন। আমারও মনে হতো আসলে এ মানুষটি আমাদের অন্নদাতা। তাই তিনি আসলে আমি চেষ্টা করতাম ভালো ব্যবহার দিয়ে যত্ন করে একবেলা খাইয়ে তার দানের প্রতিদানটুকু দিই। আর সেই দেওয়াকেই তোমার বাবা অবিশ্বাস করতে শুরু করলেন। একদিনের কথা, সেদিন তোমার বাবাকে দিয়ে সুধন্যবাবুকে আমি নেমন্তন্ন করিয়েছি। খাওয়ার আগে টুকটাক কথা হচ্ছিল। ভদ্রলোক অনেক দিন পর এলেন। দেখলাম চেহারাটা খারাপ হয়ে গেছে। আমি সুধন্যবাবুকে বললাম, একটা বিয়ে করুন এবার। উনি বললেন, না বৌদি, বড় ভয় করে। বিয়ে করে বউকে যদি সুখী করতে না পারি। দেখি তো সব বন্ধু বান্ধবদের সকলেরই বিয়ে করে কিছু না কিছু ঝঞ্ঝাট লেগেই আছে। আমি বাবু নিরিবিলি মানুষ, নিজের ব্যবসা নিয়ে আছি। চাকর বাকরেরা যত্ন না করুক, সারাদিন পর বাড়িতে গিয়ে রাধা ভাত আর পাতা বিছানা তো পাই। আর তাছাড়া আমার ব্যবসার থেকে আয়ের একটা বড় অংশ আমি নানা মঠ বা মিশনে দান করে আনন্দ পাই। বিয়ে করলে বউ যদি সে আনন্দ থেকে বঞ্চিত করে আমায়। যেদিন এত সব গল্প হচ্ছিল সেই দিনটি তোমার প্রথম জন্মদিন ছিল, তাই নেমন্তন্ন করা। সেদিন তোমার বাবা ক্যামেরা বের করলো অনেক দিন পর। ছবি তুলতে ভালোবাসতো তোমার বাবা। জীবনের বাঁকাচোরা স্রোতে পড়ে তোমার বাবার ভালোবাসাটা কেমন মিয়ে গিয়েছিল। সে তখন কেবল আরও বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মুশকিল হলো নিজের ব্যবসা দাঁড় করিয়ে বড়লোক হওয়া নয়, সে পরেরটা গ্রাস করতে চায়। আমি কি করে সুধন্যবাবুকে বোঝাই যে তিনি যে মানুষটাকে বন্ধু ভাবছেন এখনো, তার মুখ ফসকে বলে ফেলা ক্ষোভের কিছু কথাবার্তা শুনেই আমি অন্তত বুঝেছি তোমার বাবা মোটেও সুধন্যবাবুর বন্ধু নেই আর। যাই হোক, সেদিন সুধন্যবাবুই এই ছবিটা তুলে দিয়েছিলেন। আমি আর তোমার বাবা, আর আমাদের দুজনের মনের ভাঙনটাকে রুখতে যেন দেব শিশুর মতো উপস্থিত তুমি খুকু। তুমি তোমার বাবার কোলে, আমরা হাসছি। ওই হাসিতে কৃত্রিমতা নেই, কারণ আমাদের সম্পর্কের মাঝে হালকা চিরটা ততদিনে ধীরে ধীরে গভীরতর হতে শুরু করলেও একথা 100 ভাগ সত্যি, দুজনেই আমরা তোমাকে পেয়ে যার পরনাই খুশি হয়েছিলাম। আমাদের সেই সত্যিকারের খুশিটা ধরে রেখেছিলেন সুধন্যবাবু। আর তোমার 1 বছরের জন্মদিনের পরের দিনটিতেই তোমার বাবা
আর সুধন্যবাবু গেলেন উড়িষ্যা। সেখানে নানা শহরে তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টায় এই যাত্রা। তোমার বাবা বাড়ি থেকে যাবার সময় মনটা আমার খচখচ করছিল, জানি না কেন। ঠিক 3 দিন পর বাড়িতে পুলিশ এলো। তোমার বাবা সুধন্যবাবুকে খুন করেছে। হোটেলের ঘরে তাকে মৃত পাওয়া গেছে, পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে খুন। পোস্টমর্টেমের পাকস্থলিতে বিষ পাওয়া গেছে। তোমার বাবাকে উড়িষ্যার পুলিশ প্রথমে আটক করল। সেখানে লাগাতার জিজ্ঞাসাবাদের পর একসময় তোমার বাবা স্বীকার করে যে সে খুন করেছে তার বন্ধু এবং বিজনেস পার্টনারকে। এরপর তোমার বাবাকে এখানকার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তোমার বাবার বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে পুলিশ আর সুধন্যবাবুর পরিবার। সেই মামলায় তোমার বাবার যাবজ্জীবন জেল হয়, আর তোমার বাবার জেলেই মৃত্যু হয় শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকে। কাঁপছে, থরথর করে কাঁপছে অদিতি। ওর বুকের মধ্যে কান্নার সুনামি তখন। অনামিকা এতটুকু না থেমে এক নাগাড়ে কথাগুলো বলে হাঁপাচ্ছে। ওর বুকের মধ্যে তোলপাড় আবার নতুন করে আরম্ভ হয়েছে। এক মা আর তার মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে নিজেদের আবেগ, দুঃখ, বেদনা, অপমান সব 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 কিছুকে সামলাতে চেষ্টা করছে। কিন্তু এত সহজে অন্তর্লোকে সংঘটিত এত বড় ভাঙনকে সামলানো কি সহজ নাকি? হৃদয়ের তোলপাড় তাই ওদের হাড়, পাজরা, মাংস, মেদ, মজা ভেদ করে শরীরের উপরিভাগেও অনুভূত হচ্ছে। অজস্র চোখের জল অবিরল ধুয়ে দিচ্ছে ওদের গাল, ঠোঁট, গলা, আর তারপর গিয়ে আছড়ে পড়ছে বুকের ওপর। লোনা জলে ভিজে যাচ্ছে এক মা আর তার মেয়ের বুক। তবে সব আঘাতের প্রাথমিক ধাক্কাটা একসময় সইয়ে নেয় মন। একটু সময় দিতে হয় তাই মনটাকে স্থিত হতে। সেই সময়টা পার করে অনামিকা মেয়েকে ধীরে ধীরে খুব ক্লান্ত স্বরে বলল, জানিস তো খুকু, ঈশ্বর দয়াময়। তোর বাবাকে পুলিশে আটক করার পর আমি একদিনও আর তার মুখোমুখি হইনি। আমি চেষ্টাও করিনি তার পক্ষে উকিল দেওয়ার, কারণ আমার বিবেক বলেছিল তোর বাবার শাস্তি প্রাপ্য। তার বাড়ির লোকেরাই নাকি ছেলের জন্য খুব দৌড়ঝাঁপ করছিল, বাড়ির খুনি মেজো ছেলেকে বাঁচানোর চেষ্টা আর কি। আমাদের শহরে ঘটনাটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছিল। বড় সংবাদপত্রে ছোট করে সংবাদটি বেরোলেও আমাদের শহরের স্থানীয় সান্ধ্য পত্রিকাটিতে বেশ কিছুদিন ঘটনাটা নিয়ে লেখালেখি হয়েছিল। আমি সে সময় প্রাণপণে চেষ্টা করছিলাম একটা কাজ পাওয়ার, কিন্তু কে আমাকে চাকরি দেবে ওখানে? আমি খুনির বউ না। বাড়িতে কাজের বউ আসা বন্ধ করলো। যেখানে থাকতাম সেখানকার প্রতিবেশীরা আড়ালে আমাকে নিয়ে আলোচনায় উৎসাহী হলেও মুখোমুখি পড়ে গেলে মুখ ঘুরিয়ে নিতে শুরু করলো। বাড়িওয়ালা বলল খুনির পরিবারকে তিনি ঘর ভাড়া দেবেন না। দুঃসময় যখন পাহাড়ের মতো আমার বুকে চেপে বসছিল, কিংবা দাবানলের মতো আমার সব আশা ভরসাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল, আমার পাশে যখন বিশেষ কেউ ছিল না, তোকে বুকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো আর ভেবে পাচ্ছিলাম না। ঠিক তখনই একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো পোস্ট অফিস মারফত। আসলে হন্যে হয়ে চাকরির চেষ্টা করতে করতে কত জায়গায় কত অ্যাপ্লিকেশন, বায়োডাটা ইত্যাদি পাঠিয়েছিলাম। আবার 2-1টা ইন্টারভিউ দিয়েছিলাম। তোকে আমার বান্ধবী পারমিতার কাছে রেখে এই সব ছোটাছুটি করতাম। পারমিতা না থাকলে এসব সম্ভব হতো না। আর সেই ইন্টারভিউ সূত্রেই প্রাইভেট স্কুলটায় চাকরি পেলাম অন্য শহরে। বাঁচলাম, বাঁচিয়ে দিলেন ঈশ্বর আমাকে। আমার যা কিছু পুরাতন পরিচয় সব ত্যাগ করে আমি নতুন করে তোকে নিয়ে জীবন আরম্ভ করলাম। সবাই জানল আমার স্বামী নিরুদ্দেশ। তখনও তাকে মৃত বলতে পারিনি। জীবিত মানুষ হাজত বাস করছে খুনের দায়ে। সে আমার কাছে মৃত হলেও আমার মনে হয়েছিল সে তার পুরনো জীবন থেকে হারিয়ে গিয়ে আরেকটা নতুন জীবনের খোলসে ঢুকে সেটাতেই বেশ মানিয়ে নিয়েছে নিজেকে। সে জীবন লোভের জীবন, সন্দেহবাতিগ্রস্তের জীবন, অবিশ্বাসের জীবন, ঠগের জীবন, সর্বোপরি খুনের জীবন। তাই আমি
তার সম্বন্ধে কেউ জানতে চাইলে সে যে নিরুদ্দেশ তাই বলতাম। এমনকি তোকেও তাই বলেছি আমি। যখন বড় হয়ে তুই বাবার কথা জানতে চেয়েছিস, আমার খুব ভয় ছিল একটাই, সে যদি কখনো ছাড়া পেয়ে আমাদের খোঁজ পায়। আমাকে বিবাহ বিচ্ছেদ চাইতে গেলেও তো তার সাথে যোগাযোগ করতে হবে। যে নিজের লোভ চরিতার্থ করতে তোকে আর আমাকে এভাবে ভাসিয়ে দিল, আমি তার আর মুখোমুখি হতেও রাজি হইনি। তবে হ্যাঁ, আমার মন থেকে তাকে আমি সম্পূর্ণ ছেঁটে ফেলেছি। আর তাই বিধবার সাজ অঙ্গে তুলতে আমার বিন্দু মাত্র দ্বিধা হয়নি। সে জেলে বন্দি অবস্থায় বছর 5 কাটানোর পর হার্ট অ্যাটাকে মারা যায় জেলেই। খবরটা খবরের কাগজেই পড়েছিলাম। যাবজ্জীবন কয়েদির মৃত্যু জেলেই শিরোনাম সহ ছাপা হয়েছিল। অদিতি একদম নিশ্চল, পাথরের মূর্তি যেন। ওর মনে এখন একটি মাত্র প্রশ্ন তোলপাড় করছে। অসহায় চোখেও মায়ের দিকে চেয়ে প্রশ্ন করল, মা, আমি তো তাহলে একটা খুনির মেয়ে, তাই না মা? কেঁপে উঠল অনামিকা। মেয়ের প্রশ্নের কি উত্তর দেবে সে? কিছু একটা উত্তর তো দিতেই হবে, না হলে মেয়েটা যে নিজেকে ঘৃণা করতে শিখবে। অনামিকা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ খুকু, সত্যি যে বড় কঠিন, বড় নির্মম মা। তাকে মেনে নিতে কষ্ট হয়, খুব কষ্ট হয় রে। কিন্তু সত্যি যা, তা যদি তুই জোর করে অস্বীকারও করিস, তাহলেও তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না রে মা। তাহলে এই যে নিষ্ঠুর সত্যিকে মেনে নিয়ে নিরন্তর কষ্ট পাওয়া থেকে নিজেকে রক্ষা করতে কিছু তো একটা পদক্ষেপ গ্রহণ করা দরকার, তাই না? কি পদক্ষেপ মা? আজ থেকে আমি যেখানেই যাব, আমার শয়নে স্বপনে জাগরণে যে একটা সত্যি আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে জ্বলতে আমাকে পুড়িয়ে খাক করে দেবে মা, আমি খুনির মেয়ে। তোর সেই যন্ত্রণার ওপর চন্দনের মতো শীতল প্রলেপ খুঁজে নিতে পারবি না খুকু? মেয়ে থামতে মায়ের গলার এই আকুতি ঝরে পড়ল। অদিতি যেন অনেক দূর থেকে বলল, প্রলেপ? শীতল প্রলেপ? আমার মনের এই যন্ত্রণার এই অনির্বাণ আগুন, সেই আগুনে আমার এই দহনকে কি করে নিরাময় করব মা? মেয়ের এই শেষ প্রশ্নের উত্তরে মা বলল, প্রাণ ভরে মানুষকে ভালোবাস খুকু। যত অনাথ আতুর দুস্থের সেবা করবি, ঈশ্বর তত তোর পাশে এসে দাঁড়াবেন, তোর মাথায় তার পবিত্র স্পর্শ দেবেন। তোর সব যন্ত্রণা মুছে যাবে, দূর হয়ে যাবে তোর সব গ্লানি। নিজেকে আর খুনির সন্তান মনে হবে না, বুঝবি তুই ঈশ্বরের সন্তান। তারপর সব কথা থেমে গেল। মা আর মেয়ে পরস্পরকে আশ্রয় করে সেই অনাগত দিনটির কথা ভাবতে লাগলো, যেদিন তাদের দুজনের পূর্ণ কর্মে খুশি হয়ে ঈশ্বর তার নিভৃত বাস ছেড়ে এসে দাঁড়াবেন এই মা মেয়ের হৃদয়ের দ্বারে। অনামিকা আর অদিতির পরিচয়ের কোথাও আর কোনো কালিমার স্পর্শ থাকবে না। তারা নিজেদের পূর্ণ কর্মের জোরে নতুন পরিচিতি তৈরি করবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।